ওকে আমি প্রাণে মেরে ফেলবো। তুই এখনো দাবি করিস আদৃত তোর? দেখ, ও যদি আমায় আজও ভালো না বাসতো, তবে আমাকে কেন বাঁচাতো তোর হাত থেকে? মানে বুঝতে পারছিস? ও আমাকে এখনো ভালোবাসে। ও আদিত্য আবারও আদর্শের দিকে তেড়ে আসতে নিলে তার আগেই আখি আদিত্যকে হাটকে বলে, দাঁড়ান ডক্টর আদিত্য, ওকে জবাবটা আমি দিই। ছি আদৃশ, তুমি সত্যি একটা নীচ। কি দেখে যে তোমাকে জীবনে জায়গা দিতে গেলাম, তোমার জন্য এত করলাম, তুমি কি মনে করো আমি তোমাকে এখনো ভালোবাসি তাই বাঁচিয়েছি? না আদৃশ, বরং আমি চাইনি ডক্টর আদিত্য তোমার মতো নোংরাকে মেরে নিজের হাত নোংরা করুক, কারণ উনি তোমার মতো সস্তা না। আমি চাই না তোমাকে মারার দরুন ওনার ভবিষ্যৎ নষ্ট হোক। সবটাই ওনার কথা ভেবে করেছি, যেখানে দূর দূর অব্দি তোমার কোনো ছোঁয়া নেই। চলুন ডক্টর আদিত্য, এর মুখ দেখতেও ইচ্ছে করে না আমার। এতটা বাজে হয়ে গেলাম আমি তোমার কাছে? বাজেকে তো সবাই বাজে নজরেই দেখবে, তাই না? চলুন ডক্টর আদিত্য। না আখি, আমি একে না মেরে শান্তি পাবো না। ওকে তো আমি। আদিত্য আবারও এগিয়ে গেলে হাঁকি তাকে আরও একবার বাধা দেয়। তার গালে হাত রেখে শান্ত স্বরে বলে, ও এত কিছু করার পরেও আমাকে হারিয়ে ফেলেছে ডক্টর আদিত্য। এত চেয়েও আমাদের আলাদা করতে পারেনি। নিয়তি ঠিকই আমাদের মিলিয়ে দিয়েছে, এতেই ওর হার। ওকে ছেড়ে দিন, ওর অবস্থায় চলুন আমার সাথে আপনি। আখির অল্প শান্ত ছোঁয়া মুহূর্তেই হাদিতের সকল রাগ যেন পানি করে দিল। তবে গা জ্বলে উঠল হাজুসের। আখি, আখি তুমি ভুলে যেও না, তুমি শুধুই আমার। ওই আদ্রিতকে ছোঁয়ার ভুল করো না, ভালো হবে না আখি। নিজের অবস্থা দেখো আগে। উঠে দাঁড়ানোর ক্ষমতাটাও জুটিয়ে উঠতে পারছে না, এদিকে হুমকি দাও আমায়। চলুন ডক্টর আদিত্য। আখি আদিতের হাত ধরে নিয়ে যেতে শুরু করলো। হাজি অসহায়ের মতো আখির হাদিতের ধরে থাকা হাতের দিকে তাকিয়ে থাকে। হাঁচ কুলি করতে যেয়ে রিদিকার দাঁতের ভেতর দিক দিয়ে দুটি আক্কেল দাঁত উঠে চলে আসলো। রিদিকা অস্থির হয়ে পড়ল। ও ভালোই বুঝতে পেরে গেছে ওর শরীরে তৃতীয় ডোজ দেওয়া শেষ। এদিকে আদেশও তাকে ভুল বুঝে গেল। এত বড় হার রিদিকা কেমনে মানবে? রিদিকা তো হার মানবার পাত্র না। রাগে ক্ষোভে রিদিকার নিজেকেই মারতে ইচ্ছে করছে। ঘরে বিভিন্ন জিনিস ছুঁড়ে ভেঙে দিয়েছে ইতিমধ্যে। এবার চেঁচিয়ে বলছে, না, হৃদিকা হার মানবে না। আদৃশ শুধু আমার, আমার হয়েই থাকবে। ও আমার থেকে দূরে যেতে পারে না। আর যদি তা চায়, তবে ওর সেই হাল হবে যা বাকিদের হয়েছে। না, আমি এভাবে বসে থাকবো না। আমি আমার সৌন্দর্য হারাতে পারি না। এসব ছাড়া আমার আদৃশ আমাকে কি করে ভালোবাসবে? এবার ছুটে গিয়ে রিদিকা আদেশের ছবি হাতে দিল। তারপর সেটার উপর হাত বুলিয়ে পাগলের মতো অঙ্গভঙ্গিতে বলতে লাগলো, আমি জানি তুমি আমার রূপে মগ্ন হয়ে আমায় পেতে চেয়েছো। ওই আঁখিকে সরিয়ে আমাকে নিয়ে এসেছো। তবে আমি কিভাবে তোমায় যেতে দিই? তোমাকে বাঁধতে হলে তো আমার এই রূপের প্রয়োজন। তুমি চিন্তা করো না, আমি ঠিকই তোমার সেই সুন্দরী হৃদিকাতে পরিণত হব আবার। এসব ভাইরাস আমার কিছুই করবে না। আমি বড় ডাক্তার দেখিয়ে আবারও আগের মতো হয়ে যাব। অতপর দুজন আবারও আগের মতো ভালোবেসে থাকবো। তোমাকে আমি কোথাও যেতে দিব না, তুমি শুধুই আমার। হাকি ফোন করে তার ড্রাইভারকে বলে দিয়েছে গাড়ি এসে নিয়ে যেতে। তারপর সে নিজেই আদিতের গাড়ি ড্রাইভ করতে শুরু করে। আদিত্যকে ড্রাইভ করতে দেয় না। রাগে এখনও একরকম কাঁপছে সে। হাকি ড্রাইভ করছে আর আদিত্য পাশেই বসে আছে। কিছুই বলছে না আদিত্য। একটু পরপর ঠোঁট কামড়াচ্ছে, হাত মুঠো করছে, শরীরের কাপড় ঢিলে করছে। হাকি জানে আদিত্য অতিরিক্ত রাগে আত্মহারা হয়ে পড়ে। বর্তমানে রাগ দমন করতে না পেরে তার উক্ত অবস্থার সৃষ্টি হয়েছে। হাঁকি এবার গাড়ি থামিয়ে দিল। তারপর নেমে অপর দিকে এসে আদিত্যের পাশের দরজা খুলল। চলুন আমার সাথে। অতঃপর আদিত্যকে হাঁকি একটা খোলা মাঠের মতো জায়গায় নিয়ে গেল, যেখানে বাতাস বইছে বেশ। এবার পানির বোতল খুলি হাঁকি আদিত্যের সামনে ধরল। পান করে নিন, ভালো লাগবে। আদিত্য বিনা বাক্যে তা হাতে নিয়ে এক চুমুকে পুরো বোতলের পানি পান করে নেয়। অতঃপর ছুঁড়ে ফেলে বোতলটা। কিছুক্ষণ অল্প নিস্তব্ধতা পালন করার পরও রাগ দমনে ব্যর্থ হয়ে হাঁটু মুড়ে বসে সজোরে চিৎকার করে ওঠে। হাঁকি সান্ত্বনা স্বরূপ আদিত্যের
পাশে বসে তার কাঁধে হাত রাখলে আদিত্য পেছন মুড়ে আখিকে জড়িয়ে ধরে বেশ শব্দ করে কেঁদে দেয়। আদিত্যকে আখি এই প্রথম কাঁদতে দেখল, যাতে চোখ বেয়ে তারও বেরিয়ে এলো জল। কেন আখি, কেন আমাদের সাথে এমন হলো? কি দোষ ছিল আমাদের? কেন ওরা আমাদের সাথে এমন করলো? তুমি হয়তো কল্পনা করতে পারবে না এই 6টা বছর কত যন্ত্রণায় পুড়েছি, কতটা পীড়া হয়েছে আমার যখন ভেবেছি তুমি আদৃশ্যের সাথে আছো, যে আমি তোমার পাশে কোনো ছেলের আনাগোনা সহ্য করতে পারি না। আমাকে ক্ষমা করে দিও আখি, আমি তোমাকে বাঁচাতে পারিনি, রক্ষা করতে পারিনি ওই আদৃশ্যের ছলনার হাত থেকে। সেদিন যদি ওদের কথায় কান না দিয়ে ওসব ভুল ভালে মন ভাসিয়ে না চলে যেতাম, তবে এমনটা কখনো হতো না। আমায় ক্ষমা করে দিও। আপনার কোনো দোষ ছিল না, সবই আমাদের কপালের লিখন ছিল, যা চাইলেও কেউ বদলাতে পারতো না কখনো। নিয়তি আবার আমাদের মিলিয়ে দিয়েছে তো, তাই অতীত ভেবে কষ্ট পাওয়ার চেয়ে বর্তমান ভেবে খুশি হওয়াটাই ভালো হবে, তাই না? প্লিজ আপনি কান্না বন্ধ করুন এবার। আদিত্যকে ছাড়িয়ে তার চোখে জল মুছে দিতে দিতে কথাগুলো বলে গেল আখি। আদিত্য বিমোহিত দৃষ্টি আখির উপর স্থির রেখে বলে গেল, তুমি কি আমার অতীতের ওই বিষাদ মুছিয়ে দেবে আখি? ভালোবাসবে আমাকে আবার ঠিক আগের মতো? আনন্দে ভরিয়ে দেবে আমার জীবন আবারও? বলো না আখি, বলো না ভালোবাসতে শিখে আবারও হাসতে শেখাবে, আমাকে নিয়ে মত্ত হবে আবারও। আদিত্যের কথাগুলো শুনে মুখে মলিনতা বিরাজ করে যায় আখি। উঠে দাঁড়ায় এসে নিরাশ ভাব নিয়ে আদিত্য উঠে পড়ে। কি হলো আখি, কিছু বলছো না যে? কি বলবো আমি, অনেক কিছু পাল্টে গেছে ডক্টর আদিত্য। আমি সেই আগের আখি নই আপনার। আপনি অবিবাহিত আর আমি এখন ডিভোর্সে। আপনার জীবনে আমি এক প্রথম নারী হলেও আমার জীবনে আপনি প্রথম ভালোবাসা হয়েও দ্বিতীয় পুরুষের মর্যাদা পাবেন, যা আমি কখনোই মেনে নিতে পারবো না। আমি আপনার যোগ্য না। খবরদার আখি, যদি কথাটা আবারও বলেছো তো। আমার জীবনে এইসব কিছু কখনো ম্যাটার করে না, আর এসব কথা তোমার মুখেও মানায় না। আমার তুমি হলেই চলবে, আর কিচ্ছু চাই না। আপনি বুঝতে পারছেন না, সমাজে আপনারও আলাদা নাম ডাক আছে। অবিবাহিত হয়ে ডিভোর্সিকে বিয়ে করলে কি হবে ভাবতে পারছেন? এসব কথা আমার হিটলার আখির কাছ থেকে গ্রহণযোগ্য না। সমাজের কথা ভেবে আমরা নিজেদের জীবন নাশ করতে তো পারবো না। সমাজের কিছু বাজে লোকদের কথা শোনানোর ভয়ে বেঁচে থাকা তো ছেড়ে দেওয়া যেতে পারে না। কিন্তু আপনার পরিবারও কি? শ্, চুপ, একদম চুপ, আর কোনো কথা না। এতদিন দাবি খাটাইনি, কিন্তু এখন খাটাবো। আমি তোমাকে আর হারাতে পারবো না, নয়তো পাগল হয়ে যাব। কথাগুলো বলার ছলে পকেট থেকে হীরের আংটি বের করে আখির অনামিকা আঙ্গুলে ফুরিয়ে দিল আদিত্য। এ কি করলেন আপনি? বেশ করেছি, অনেক আগেই করা উচিত ছিল। এই আংটিটা আমি 6 বছর আগে কিনেছিলাম তোমাকে প্রপোজ করব বলে, কিন্তু আমি ব্যর্থ হয়েছিলাম সেদিন। তারপর থেকে কখনো আংটিটা আমি নিজের থেকে দূর করিনি, সব সময় আমার কাছে রাখতাম। এটা আমায় মনে করিয়ে দিত আমি কি হারিয়ে গেছি। এত ভালোবাসেন আমায়? আমার ভালোবাসার গভীরত্ব খুঁজতে এসো না সুখ পাখি, নিজেই তলিয়ে যাবে। বড্ড ভয় করছে যে সে পথে আবারও এগিয়ে যেতে। আমি থাকতে ভয় কিসের? বিশ্বাস করে হাতটা ধরো, শেষ নিঃশ্বাস অব্দি আঁকলে রাখবো। বলো না একবার ভালোবাসো, আমাকে আপন করে নিতে চাও। আমার সময় লাগবে। ঠিক আছে, নাও, সময় দিলাম। 2 দিন ভেবে নাও। 2 দিন পর যদি আংটিটা হাতে না দেখি, তাহলে ভাববো পর করে দিয়েছো। আর যদি ওটা হাতে থাকে, তাহলে ভাববো নতুন করে আপন করে নিতে চাও। মাত্র 2 দিন। যা তোমার জন্য 2 দিন, তা আমার জন্য শত শত যুগ সুখ পাখি। আর দূরত্ব সইতে পারবো না তোমার। আর যদি আংটিটা খুলে নিই, চলে যাবেন আমাকে ছেড়ে? মরণের পর সেই আখিরাতেও পিছু নেব তোমার। সমস্যা হবে কি তাতে? তোমার সমস্যা হলে হোক, এই আদৃত না হয় তোমার পাগল প্রেমিক হয়েই রবে। আখি আদিত্য আবারও হাসপাতালে চলে আসলো। আদিত্যের মনের সব রাগ ধুয়ে গিয়ে পেল সুখের ঠিকানা। আখিকে আবারও ফিরে পেয়েছে সে, আর খুব জলদি তাকে নিজের করেই জীবনে নিয়ে আসবে। আশায় ভরে উঠল মন। অপরদিকে আখির মনের সুখের দোলা তুলছে। এত বছর পর আবারও নিজের সত্য ভালোবাসাকে ফিরে পেয়েছে সে। তবে মনে আছে বেশ দ্বিধাদ্বন্দ্ব। এত কিছুকে অদেখা করে কিভাবে সে আদ্রিতের জীবনের সাথে
জড়িয়ে যেতে পারে। আদিত্য তো তাকে দুদিনের সময় দিয়েছে, তবে সে কি পারবে দুদিনের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে? না, হাঙ্গিটাও খুলে নেওয়ার ক্ষমতা খুলিয়ে উঠতে পারবে না আখি। এত বছর পর ভালোবাসার মানুষটিকে ফিরে পেয়ে তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা খুলিয়ে উঠতে পারছে না। হাসপাতালে আসতেই দুজনের উপর পড়ল আবারও অজস্র কাজের চাপ। আদিত্য তাড়াতাড়ি তার সকল কাজ সেরে নিচ্ছে। আখির সাথে সে কিছু সময় কাটাতে চায় একান্তে। তার মনে জমে থাকা অজস্র কথা তাকে জানাতে চায়। আখির হঠাৎ একটা কাজ পড়ে ডক্টর আশরাফ খানের সাথে। ওনার ক্যাবিনের সামনে গিয়ে দরজায় নক করবে, তখনই ভেতরে ইন্সপেক্টর জিসানকে দেখতে পায়। আশরাফ খানের বিপরীত দিকে চেয়ারে বসে আছে সে। দরজা বেশ খানিক খোলা থাকায় তাকে স্পষ্ট দেখতে পেল আখি। আখি ভেতরে না গিয়ে বরং বাইরে দাঁড়িয়ে তাদের কথা শুনতে লাগলো। ইন্সপেক্টর জিসান, তা আপনার এখানে আসার কারণ জানতে পারি? ডক্টর আশরাফ খান, আমি এখানে এসেছি অনেক জরুরি একটা প্রয়োজনে। কি সাহায্য করতে পারি আমি আপনার? ড্রাইভার মফিজ মিয়াকে তো আপনি চিনেন, শুনেছি উনি আপনার বাড়িতে আগে ড্রাইভার হিসেবে ছিলেন। হ্যাঁ, ও অনেক ভালো লোক, অনেক বিশ্বস্ত। আমার বাড়িতে অনেক বছর কাজ করেছে, কিন্তু গত 4 বছর আগে ও হঠাৎ আমার চাকরি ছেড়ে দেয়। কারণ জিজ্ঞেস করলে তেমন কিছু বলতে চায় না। কিছুদিন পর জানতে পারি সে তার পরিবার নিয়ে তার দেশের বাড়ি চলে যায়। সে জায়গাটা কোথায় বলতে পারবেন? যতটুকু জানি ওর আসল বাড়ি বরিশালে, কিন্তু সঠিক জায়গা বলতে পারবো না। ওনার কোনো আত্মীয় আছে এখানে আপনার পরিচিত, বা এমন কাউকে চিনেন যেখানে উনি কাজ করতেন? না, এমন কাউকে আমি চিনি না। আর ও আমাদের বাড়ি ছাড়া আর কোথাও চাকরি করেনি কখনো। তা আপনি এসব কেন জানতে চাইছেন? আপনাকে আমি বেশ কিছু বলতে পারবো না, তবে এটুকু বলতে পারবো যে একটা কেসের জন্য ওনার খোঁজ করছিলাম। আমি কিন্তু ওনার ঠিকানায় এসে জানতে পারলাম উনি এখন আর সেখানে থাকেন না। আচ্ছা, চলি তাহলে। জিসানকে উঠে আসতে দেখে আখি সেখান থেকে সরে দাঁড়ালো। জিসান তাকে না দেখেই চলে গেল। আখি মনে মনে এক গভীর ভাবনায় ডুব দিল। হাদিস কক্ষে প্রবেশ করলো দুর্বল শরীর নিয়ে। মদের নেশায় মশগুল হয়ে এসেছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত তার, অবশ্য চিকিৎসা নিয়ে এসেছে। ঋতিকা তখন বিছানায় বসেছিল। হাদিসকে উক্ত অবস্থায় দেখে ঋতিকা বিচলিত হয়ে তার পাশে ছুটে আসলো। কি হয়েছে আদ্রিস তোমার? তোমার শরীরে এসব ব্যান্ডেজ কিসের? ঋতিকা আদিসের ক্ষতগুলোতে হাত বুলিয়ে কথা বলতে লাগলে আদিস তাকে সজোরে এক ধাক্কা দেয়, যাতে সে ছিটকে ফ্লোরে গিয়ে পড়ে। এবার আদ্রিস গর্জে উঠে বলতে লাগে, বাজে নোংরা নারী আমার পাশে আসার চেষ্টা করবি না। আজ তোর জন্যই আমার এই হাল। তোর দিকে তো তাকাতে ইচ্ছে করছে না আমার। তুমি আমায় অবিশ্বাস করছো আদ্রিস? আমি শুধুই তোমাকে ভাসানো হচ্ছে। তুমি যা দেখছো সব বানোয়ার। জানি না কি বানানো কি সত্য, কিন্তু কিন্তু যেদিন তোকে হাতে নাতে পেয়ে যাব সেদিন তোর আমার বাড়িতে শেষ দিন হবে। এখন সর আমার চোখের সামনে থেকে। আমার সামনেও আর কোনোদিন পড়বি না বলে দিলাম। নিজেকে যদি নির্দোষ প্রমাণ করতে পারিস তবেই আমার কাছে আসিস। ভেবে দেখবো তোর কথা। ও তাই? আমার কোনো দোষ আছে কি না তা প্রমাণ ছাড়াই আমাকে দোষী মানলে? আমার সাথে বাজে ব্যবহার করছো। আর আখি, যে কিনা তোমাকে এত অপমান করলো, তোমাকে মারলো, তোমার পরিবারকে নিয়ে গেল, তারপরও ভালো। বড় তো সেদিন চেঁচিয়ে বলেছিলে ওর নামে কেস দেবে। কোথায় কি করলে শুনি? আদ্রিস তেড়ে গিয়েই এবার ঋতিকার থুতনি চেপে ধরল। রাগে ক্ষোভে খেপে উঠে বলে, এবার ওই নোংরা মুখে যদি আর একবারও আমার আখির নাম নিয়েছিস তবে তবে ওই মুখ সেলাই করে দেবো আমি। রাগ করে বলেছিলাম বলে আমি আমার আখির বিরুদ্ধে যাব কি করে ভাবলি তুই? আমাকে ভালোবাসি, ও আমাকে প্রাণে মেরে ফেললেও ততটাই বেসে যাব। আমার তো ভুল হয়েছে তোর মতো নোংরাকে এনে ঘরে তোলা, তোকে স্ত্রীর মর্যাদা দেওয়া। সত্যি বলতে আমি তোকে এখনো ভালোবাসিনি। তোর প্রতি আমার ছিল অল্প ভালো লাগা। তোর ঢং করে নম্র ভদ্র ব্যবহারে আমি অল্প আকর্ষিত হয়েছিলাম। তোর প্রতি তোর সৌন্দর্য আর শরীর কেমন জানি টানতো আমাকে তোর কাছে, তাই তোকে পেতে চেয়েছিলাম। কিন্তু কেন জানি তোকে বিয়ে করতে গেছিলাম। তোর মতো নোংরাকে বিয়ে ছাড়াও তো ভোগ করতে পারতাম, কিন্তু না, মোহকে আমি ভালোবাসা ভেবেছি। কিন্তু এখন বুঝতে পারছি
সত্যি বলতে এখন আর তোর প্রতি কোনো আকর্ষণ আসে না আমার। তোর কাছে আসতেও কেমন জানি বিচ্ছিরি অনুভূতি আসে। তোকে তো দেখতেও মন চায় না। সর আমার চোখের সামনে থেকে। বেদিকাকে আবারও প্রবল ধাক্কা দিয়ে ফেলে চলে গেল আদৃশ তার কক্ষের বাহিরে। আচ্ছা চলি ডক্টর আদিত্য, আর কালকে দেখা যাচ্ছে। এই যে মিস্টার আখির ড্রাইভার, আপনার ম্যাডাম আজ বাড়ি আসবেন না। বাড়ি চলে গিয়ে সবাইকে বলে দিবেন। এবার যান আপনি। আর ডাক্তার সাহেবা, আপনি বরং আমার সাথে চলুন। দেখুন রাত হয়ে গেছে, বাড়ি যেতে হবে। আমি কোথায় বলেছি এখন দিন? আর আমিও তো তোমায় বাড়ি নিয়ে যাচ্ছি। আপনার বাড়ি? হ্যাঁ, বাড়িটা আমার, কিন্তু কিছুদিন পর তোমারও হবে। এত কনফিডেন্ট? ওভার কনফিডেন্ট কিন্তু ভালো না। আহনাফ আদৃত মির্জার কনফিডেন্ট কখনো সস্তা বা লোক দেখানো হয় না। ফ্লার্ট করছেন আমার উপর? ভ্রু নাচিয়ে বলল আখি। আমি তো ভালোবাসা প্রকাশের অল্প প্রচেষ্টা করেছি মাত্র। কেউ ফ্লার্ট মনে করলে আমার কি করণীয়? তবে যাই করেছি নিজের হবু স্ত্রীর সাথেই তো করছি। আলতো স্বরে মিনমিনিয়ে আখির চোখে চোখ রেখে আদিতের বলে যাওয়া কথা আচমকা এক লজ্জায় ফেলে দিল আখিকে। মুচকে হেসে চোখ সরিয়ে নিয়ে বলল, আপনি বড্ড ফাজিল হয়ে গেছেন। নিরামিষ ছিলেন, সেটাই ভালো ছিল। চলুন এবার। মা বলেছে তোমাকে নিয়ে যেতে। আজ থাকতে হবে তোমায় আমাদের বাড়িতে। তবে চলুন আমার মায়ের ছেলের হবু বউ থুক্কু ডাক্তার আখি। আপনি সত্যি বড্ড পাজি হয়ে গেছেন। কথাটা বলেই আখি লজ্জা মিশ্রিত হাসি দিয়ে আর আদিতের দিকে না তাকিয়েই গাইতে ওঠার জন্য দরজা খুলতে হাত বাড়াবে, তার আগেই আদিত এসে হালকা টানে দরজাটা খুলে দিল। এবার ভেতরে যাও। আখি উত্তরে মৃদু হেসে ভেতরে ঢুকে গেল। গাড়ি চলছে আপন গতিতে। আজকে আদিতের চেহারা থেকে হাসি যেন নামছেই না। আলতো এক বাঁকা হাসি ঠোঁটের কোণে স্থির রেখে গাড়ি চালাতে মনোনিবেশ করেছে আদৃত। আখি লক্ষ্য করছে তাকে খুব তীক্ষ্ণ নজরে। ফর্সা চেহারাতে খোঁচা দাড়ি তার বড্ড মানানসই। বাইরের বাতাস তার চুল দুলিয়ে দিয়ে যাচ্ছে। আজ বাতাসের সাথেও বেশ হিংসে হচ্ছে আখি। প্রেমিক এই পুরুষের সান্নিধ্য নিজেকে ছাড়া সে কাউকেই মেনে নিতে যে চায়নি কখনো, হোক না কেন সে অস্তিত্বহীন কোনো কিছু। আখির ধ্যানে বাধা দিয়ে সামনে দৃষ্টি স্থির রেখেই বলল আদিত এবার, আমার কি নতুন করে রূপ ফুটেছে? কেন? না মানে 6 বছর পর আজ কাউকে আবারও বিমোহিত হয়ে তাকাতে দেখতে পেলাম অপলকে। আর চোখে আমাকে দেখছেন বুঝি? আমার মন তো তোমার পাশে, সে তো সর্বক্ষণ তোমাকেই দেখে যায়। কথা শিখে গেছেন বড্ড। তোমার সান্নিধ্যের পাওনা। তা গান শুনবে? গান শোনা কখন থেকে পছন্দের তালিকায় এলো? যখন থেকে প্রেমে পড়েছি তোমার। আখি আবারও মৃদু হেসে জানালা দিয়ে বাইরের দিকে দৃষ্টি সরিয়ে নিল। আদিতেও মুচকি হাসিতে একটা গান বাজিয়ে দিল। কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে। হায়। গানটি এক পর্যায়ে আদিত্য লক্ষ্য করতে পারে আখি কান্না করছে। সাথে সাথে এই গানটা বন্ধ করে গাড়ি আটকিয়ে আখির জন্য পেরেশান হয়ে ওঠে। কি হয়েছে আখি, কাঁদছো কেন? আমাকে কি আপনি কখনো ক্ষমা করতে পারবেন? হয়তো আমার ভালোবাসার কাছে দমে গিয়ে আমাকে নিজের জীবনে ভরে নিতে চাইছেন, কিন্তু মন থেকে কি কখনো ক্ষমা করতে পারবেন? কিসের ক্ষমা আখি? কি বলতে চাইছো তুমি? এই তো আপনি আমায় ভালোবেসে আর কাউকে জীবনে ভরে নিতে চাননি। এক আমিতেই সীমাবদ্ধ থাকলেন আপনি, আর আমি অনায়াসে জীবনে এগিয়ে গেলাম। আসলে আমার ভালোবাসায় খুঁত ছিল না, তাই তা পূর্ণতা পায়নি। নিখুঁত তো ছিল আপনার ভালোবাসা, যা আমার ভালোবাসার কাছে হার মানিয়েছে। আদিত্য এবার আখিকে টেনে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, কখনো না আখি, এমনটা আর কখনো বলো না। তোমার ভালোবাসায় কোনো খুঁত ছিল না, বরং তোমার অসহায়ত্ব আর দুর্বলতার সুযোগ আদৃশ নিয়েছে। এতে তোমার কোনো দোষ ছিল না। জানেন, আপনি যখন চলে গেছিলেন তখন আমি অনেক ভেঙে পড়েছিলাম। কোথাও গিয়ে মনের শান্তিটুকু পেতাম না। ভাইয়া বাবার সাথে ফ্রি থাকলেও তখন তাদের কিছু জানতাম না, কারণ আমি জানতাম এসব জানলে ওনারা আমার সুখের জন্য আপনাকে আমার কাছে নিয়ে আসার চেষ্টা করতেন, যা ব্যাঘাত ঘটাতো আপনার সুখের জীবনে।
আঙ্কেল আর বাবার সম্পর্ক নষ্ট হতো। তখন একমাত্র আদৃশই ছিল যার সংস্পর্শে শান্তি খুঁজে পেতাম। মনের শান্তির লোভে তার সাথে থাকতাম প্রায় সময়। সে সত্যিই তখন আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার পাশে চলে এসেছিল। ওকে ছাড়া থাকতেই পারতাম না। ও আমার অভ্যাসে পরিণত হয়েছিল। যখনই আপনার স্মৃতি আমাকে জ্বালাতন করত, ছুটে যেতাম ওর কাছে। ওর প্রতি একটা টান সৃষ্টি হয়েছিল আমার মনে। জানি না সেটা ভালোবাসা ছিল নাকি অন্য কিছু, কিন্তু ওকে আমি হারাতে চাইনি। মন ভাঙার ব্যথা যে কতটা যন্ত্রণাদায়ক তা আপনাকে হারিয়ে বুঝেছি। তাই সেই ব্যথা আমি দ্বিতীয়বার সহ্য করার ক্ষমতা জুটিয়ে উঠতে পারিনি। মনের শান্তির পরিণাম স্বরূপ ওকে পেতে স্বার্থপরের মতো সব ত্যাগ করে দিই আমি। আমাকে ক্ষমা করে দেবেন আপনি। পাগলি, কি যে বলে! ওই আদৃশ তার কর্মফল নিশ্চয়ই পাবে। এখানে তোমার কোনো দোষ ছিল না। তাছাড়া আমার সুখ পাখির মুখে ক্ষমা চাওয়া আমি কখনো মেনে নিব না। দেখো, তোমার কান্নায় আজ আকাশটাও কান্না করে দিয়েছে। চলো না এই বেদনার জলে দুজন সুখ মাখাই। আজ যে আমার এই নিরামিষ মনটাও তোলা, সে বৃষ্টির জলে নেচে উঠতে চায় নাকি তোমার সনে। ভিজবে কি আজ আমার সাথে? আখির চোখের জল মুছে তার দিকে হাত বাড়িয়ে প্রস্তাবটা দিলেও আজিত। আখি নির্দ্বিধায় আদিতের হাতে হাত রাখল। হতপর দুজন বৃষ্টির তালে তাল মিলাতে এগিয়ে গেল। আখির চেহারায় ফুটে উঠল আবার চওড়া হাসি। হাত মিলিয়ে গায়ে মাখিয়ে নিতে লাগলো আকাশের মুখ থেকে আগত জলের অজস্র বিন্দুকণা। বৃষ্টির প্রতিটা কণা আজ তার মনে সুখের দোল দুলিয়ে দিয়ে যাচ্ছে। নিজের সাথে করে যেন নিয়ে যাচ্ছে আখির মনে সকল বিষাদের ছোঁয়া, সকল তিক্ত অনুভূতি। অপলকে তাকিয়ে আছে তার প্রেমে মশগুল যুবক তার প্রাণে। যতবার এই রমণীকে দেখে সে, ততবারই যেন নতুন করেই তার প্রেমে মুগ্ধ হয়। এই এক রমণীর প্রেমে যেন জীবনের নাশটাও হাসি মুখে গ্রহণ করে যাবে সে। আজ বিশ্বাস করে উঠতে পারছে না নিজের ভাগ্যে। অবশেষে কি তবে পেয়েই গেল সে তার সুখ পাখিকে? সব কিছু যেন এক সুন্দর স্বপ্নের মতো মনে হচ্ছে তার। ভয়ও আছে খুব, যদি ভেঙে যায় কভু সেই স্বপ্ন। আখির হঠাৎ খেয়াল গেল হাদিতের দিকে। হালতো হেসেই জিজ্ঞেস করে গেল তাকে, কি দেখছেন এভাবে দাঁড়িয়ে? দেখছি আমার সুখ পাখিকে। দেখছি তার অকৃত্রিম সেই হাসি যা এতদিন তিক্ততার নিচে চাপা পড়েছিল। কথাটা শুনে আখির হাসি কোথাও যেন উধাও হয়ে গেল। মুহূর্তে যে আবার মনে বিরাজমান হলো তিক্ত কিছু অনুভূতি। হাদিত বেশ অস্থিরতা নিয়ে এবার এগিয়ে এসে আখির দুগাল নিজের দু হাতের ফাঁকে হাগলে ধরে বলল, না সুখ পাখি, এই বিষাদ আর সহ্য করে উঠতে পারবো না আমি তোমার চেহারাতে। ভয় হয় এখন প্রাণ খুলে হাসতেও, যদি তা আবার মলিন হয়। না পাখি, যতদিন বেঁচে আছি এই হাসি ধরে রাখা যায় আপ্রাণ চেষ্টা করব। ভয় পেও না তুমি। এত সুখ আর ভালোবাসা কি কপালে সইবে আমার? কেন বিশ্বাস হয় না এই পাগল প্রেমিকের প্রতি? আছে, কিন্তু ভাগ্য যদি আবারও মোড় নেয়। ভাগ্যের লিখন তো আমাদের কর্মে হয় আখি। আমরা একে অপরকে এত ভালোবাসবো যে আল্লাহ তাআলাও আমাদের উপর ওনার রহমত বজায় রাখবেন ইনশাল্লাহ। কথা দিন কখনো ছেড়ে যাবেন না। কথা দিলাম। আখি অতি আবেগে জড়িয়ে ধরল হাদিতকে। হাদিতেও জড়িয়ে ধরল তার সুখ পাখিকে। অল্পক্ষণ পর আখির হুঁশ ফিরল। কী করে গেছে সে? একটা অস্বাভাবিকতা ভর করল তার উপর। লজ্জাময় একটা ভাব নিয়ে ছাড়িয়ে নিল হাদিতকে। হতপর আদিতের দিকে আর না তাকিয়ে গাড়ির দিকে চলে গেল বেগতিক পায়ে। আদিত মাথা চুলকে অল্প হাসল, তারপর সেও গাড়ি থেকে হাঁটা ধরল। আদর্শের আজ ঝরছে চোখের জল। নেশায় এতটাই মাতাল যে সোজা হয়ে বসতেও পারছে না। তাও ছাদের এক প্রান্তে হাত পা গুটিয়ে বসে আছে, আকাশের প্রাণে এক ধ্যানে তাকিয়ে। মনে পড়ছে আখির সাথে কাটানো মুহূর্তগুলো। ছাদের প্রান্তে বসে প্রায় রাতেই তার কাঁধে মাথা রেখে রাতের চাঁদ দেখার জেদ করতো আখি। আজ বড্ড মনে পড়ছে তার আখির কথা। শরীরের টানে সে কত বড় ভুল করে গেছে তা আস্তে আস্তেই উপলব্ধি করতে পারছে। মরিচিকার পেছন ছুটতে গিয়ে সে হিরে হারিয়ে বসেছে। কি করে তা মেনে নিবে? আজ বুকের বাপাশে চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে তার। ছাদে দরজার ধার ঘেঁষে আদৃশকে লক্ষ্য করছে ঋতিকা।
আমি জানি আদ্রিস, তুমি সব কিছু নেশার ঘরে বলে গেছো। তুমি শুধু আমাকেই ভালোবাসো আদ্রিস। তুমি দেখো, আবারও আমার রূপের নেশায় পাগল হবে। হৃদিকার রূপ অদেখা করে আজও কেউ যেতে পারেনি। আর এই হৃদিকা তোমাকে নিজের রূপে বাঁধবেই। যাতেই বাঁধতে হোক না কেন, আমি তোমাকে বেঁধেই রাখবো। তোমাকে আমার হয়েই থাকতে হবে। তুমি হলে আমার হবে, না হলে আর কারো না। মিনমিন করে দাঁতে দাঁত চেপে নিজে নিজে এই কথাগুলো বলে স্বাভাবিকভাবে স্থান ত্যাগ করলো কৃতিকা। বৃষ্টি থেমেছে সেই কবে। হাঁকি আদিত মির্জা হাউজে এই মাত্র ঢুকলো। আদিত গাড়ি থেকে নেমে এসে আখির পাশের দরজা খুলে দিলে আখি নেমে পড়লো। এত আদিক্ষেতা দেখানো ভালো না ডক্টর আদিত্য। ভালোবাসা প্রকাশের মাধ্যম কখনো লোক দেখানো আদিক্ষেতার মধ্যে পড়ে না সুখ পাখি। তাই আখি আবারও আলতো হেসে ঘরের দিকে যেতে যেতে বলল, জলদি এসে কাপড় চেঞ্জ করুন, নয়তো জ্বর চলে আসবে আবারও। তুমি আগে আমার সাথে আসো, আগে তোমার কাপড় দেই, ভিজে তো তুমিও আছো। আরে আমি শিকার থেকে নিয়ে নিব। আপনি কোথায় কাপড় পাবেন আমার? আমি এনে রেখেছি। মানে? কারণ আজকে তোমাকে আচমকা মির্জা বাড়িতে নিয়ে আসবো, তা আমার আর মায়ের পূর্ব পরিকল্পিত ছিল, সেই হিসেবে কিনে আনা। আপনিও যা পারেন। এখন চলুন ম্যাডাম। দুজনের কর্মকাণ্ড ছাদের উপর থেকে দেখতে পেলেন হারিয়ান মির্জা। আখির সাথে আদিতের এমন মেলামেশা মোটেও মেনে নিতে পারলেন না উনি। আখি আদিত ঘরের ভেতরে প্রবেশ করলো। আরে আখিমা, আয় আয়, কত সময় ধরে পথ চেয়ে বসে আছি। এ কি, দুজন দেখি ভিজে আছিস। অদ্রিত, রুমে গিয়ে চেঞ্জ কর। আখি, তুই আমার সাথে আয়। ওর কাপড় আমি নিয়ে এসেছি তোর রুম থেকে। কেন? আমি ওকে দিতে পারতাম না? আরে ভাইয়া রাগো না, বিয়ের পর একান্তে যা শাড়ি চুড়ি দেওয়া দিয়ে দাও। এখন না হয় তোমার জিনিস আমরাই দেই। হা 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 হা। কথাটা শুনে আখি মুচকি হেসে দেয়। আদিত বেশ লজ্জায় পড়ে গিয়ে তা করে ইশিকাকে, তোকে না আমি। মা দেখো না, তোমার ছেলে আমায় মারতে আসছে। হয়েছে, যা এখন ফ্রেশ হয়ে নে। আয় মা, আয়। আখি কাপড় পাল্টে নিতেই ইশিকা আর শায়লা মির্জা ওর কাছেই চলে আসেন। বর্তমানে তিনজনই হরেক গল্পে মগ্ন। গল্পের এক পর্যায়ে বলল ইশিকা, আখি দেখো না, বেড়াতে এসে দিনগুলো তাড়াতাড়ি চলে যায়। নিশার জন্মের 2 দিন পর এখানে এসেছিলাম, চলে যাব আরও 2-3 দিন। আবারও মা বাবা একা পড়ে যাবেন। আমি তো সব সময় এখানে থাকতে পারবো না। তোমার মনে হয় না ভাইয়ার বিয়ে করে নেওয়া উচিত? হ্যাঁ, কেন নয়? তা কোণে দেখেছো? আদিতের বিয়ে শুনে মনটা মোচড় দিয়ে গেল। আখি স্বাভাবিকভাবেই কথাটা বলল। এবার জবাবে ইশিকা হেসে উত্তর দিল, কোণে তো আমরা সেই 7 বছর আগেই দেখেছি। এখন সে রাজি হলেই হলো। কে সে? আরে পাগলি একটা, কে হবে আবার সে? আমাদের সামনেই তো বসে আছে আমার একমাত্র ছেলের বউ। কথাটা শুনেই আখি অবাকতের শীর্ষে চলে গেল। কি বলছো মামুনি? আমি ডিভোর্সি। এতে কোনো একটা চট দিব, আর একবার যদি কথাটা বলেছিস। ডিভোর্স হয়েছে তো কি হয়েছে? তোর একটা চোখ কানা হয়েছে, না দাঁত পড়ে গেছে, কোনটা? আর যদি এমনটা হতো তারপরে তোকেই ছেলে বউ বানাতাম। এবার বল রাজি কিনা। আমার একটু ভাবতে হবে মামুনি। আর কি এত ভাবাভাবি? আমার ছেলে যে বুড়োর কাতারে চলে যাচ্ছে। কি যে বলো মামুনি তুমি। তো আর কি বলবো বল? আমি আর কিচ্ছু শুনতে চাই না, আমি বিয়ের সব ব্যবস্থা করছি। না মামুনি, এখন না। কেন রে? আসলে আমি এখন আর জীবনে এগোতে গেলে মা বাবা ব্যতীত এগোবো না। আগেও আমার সংসার টেকে নাই, কারণ মা বাবার মনের অভিশাপে সন্তানের সুখ কখনো চিরস্থায়ী হতে পারে না। বাবা মায়ের দোয়া ব্যতীত কোনো সম্পর্কের শুরুই বৈধতা পায় না, এমনকি বিয়েও বৈধতা পায় না। তা আমি আগে জানতাম না। আইনত বৈধভাবে এতদিন বিয়ে নামক বন্ধনে থাকলেও ধর্মানুযায়ী অবৈধভাবে ছিলাম। জানি না এই পাপের পরিণামে কি পাবো। দেরিতে হলেও বিষয়টা বুঝে গেছি আমি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। চিন্তা করিস না, ভুল করে বান্দা অনুশোচনার সহিত সঠিক রাস্তায় ফিরে এলে আল্লাহ ঠিকই ক্ষমা করে দেন। আর কথা যেখানে তোর মা বাবার, তুই সব আমার উপর ছেড়ে দে, আমি দেখে নেব।
সত্যিই তুমি আমার বাবা মাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে? তুই শুধু অপেক্ষা কর, আমি আছি তো। বুঝলাম। তা রিঙ্কি কোথায়? কি জানি, বাড়ি ছেড়ে বিনা বাক্যে চলে গেছে। তবে যাই হয়েছে ভালোই হয়েছে, না গেলে আমি বার করতাম। আখির মন আজ বড্ড খুশি। শায়লা মির্জা আর ঋষিকা একটু আগে কক্ষ ত্যাগ করলেন। বর্তমানে আখি হাতের আংটিটায় হাত বুলাচ্ছে আর ভাবছে আদিতের কথা। মনে লেগেছে এই নতুন রং, নতুন শুরুর আমেজ, প্রথম ভালোবাসাকে দ্বিতীয় সুযোগে ফিরে পায় কয়জন। নিজেকে আজ ভাগ্যবতী বলে মনে হচ্ছে। জীবনসাথী হিসেবে আদিতের মতো এমন একজন, আর শ্বশুরবাড়ির লোকজন হিসেবে এত সুন্দর একটা পরিবার কার কপালেই বা জোটে। আখির ধ্যান ভঙ্গ করে ফোনে আসতেও হঠাৎ মেসেজ নোটিফিকেশন। আদিতও মেসেজ করেছে। সুখ পাখি, ছাদে আসো, চাঁদ দেখবো একসাথে। আর যদি না আসি? একটু অধিকার খাটিয়ে হয়তো নিয়ে আসার প্রচেষ্টা করব। কোলে উঠানোর ক্ষমতা আমার এখনো যায়নি কিন্তু। আমি কিন্তু আগে সেই পিচ্ছি আখি নই যাকে কোলে নিয়ে জব্দ করার চেষ্টা করবেন আপনি। আমার আখি তো আমারই, হোক না কেন সে কোনো পিচ্ছি মেয়ে, নয়তো বুঝদার, থাকবে তো আমার কাছেই আমার প্রেয়সী হয়ে। হয়েছে, আর কথার কুল বাঁধতে হবে না। দাঁড়ান, আমি আসছি। মুখ ভরা হাসি নিয়ে খুশি মনে এবার ছাদের পানি হাঁটা ধরল আখি। কিন্তু হঠাৎ সামনে প্রকট হলেন হারিয়ান মির্জা। আরে আঙ্কেল, আপনি? তোর সাথে কিছু কথা ছিল আখি। আঙ্কেল বলুন। একান্তের কিছু কথা বলতে চাই, আমার সাথে চলো। চলুন। হারিয়ান মির্জা আখিকে নিয়ে একটা কক্ষে গেলেন। সেখানে উনি প্রায় বসে বই পড়েন, এছাড়াও বিভিন্ন জিনিস লেখালেখিও করেন। সরকারি ভার্সিটির প্রফেসর ছিলেন উনি দীর্ঘ বছর। অবশেষের সময়টা এখন ভালোই কাটে। সেই কক্ষের একটা সোফায় উনি নিয়ে বসতে বললেন আখিকে। নিজেও তার ঠিক সামনে সোফার দিকটায় বসলেন। কি বলবেন আঙ্কেল, বলুন। দেখো মা, তোর বাবা আমার অনেক ভালো বন্ধু। প্রফেশনাল লাইফে আসার পর থেকে ওর সাথে আমার পরিচয়। তাছাড়া এই সম্পর্ক আরও গভীর হয় তুই ইশিকার সাথে বন্ধুত্ব গড়ে তোলার পর থেকে। তাছাড়া তুই প্রায় আমাদের এখানে আসতিস, ভালোই লাগতো আমার তা। তোর বাবা আর আমি ভেবেই নিয়েছিলাম আদ্রিত আর তোর বিয়েটা করিয়ে দেবো, এতে করে আমাদের বন্ধুত্ব আরও মজবুত হবে। সবই ঠিকঠাক ছিল, কিন্তু না জানি কি থেকে কি হয়ে গেল। আদ্রিত হুট করে আমেরিকায় চলে গেল। তারপর থেকে যতবারই ওর সাথে তোর কথা বলতে চেয়েছিলি ততবারই এটা ওটা বলে কথা ঘুরিয়ে গেছে। 3 বছর আগে যখন তোর বাবা তোর আর আদ্রিতের বিয়ের কথা বলেছিলেন, আমার তখন আমি আদ্রিতের সাথে এই নিয়ে কথা বলার পূর্বেই জানতে পারলাম তুই আদ্রিসকে পছন্দ করিস, আদ্রিতকে বিয়ে করতে চাস না। সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম আমি, কিন্তু সবার জীবনে নিজের পছন্দ থাকতে পারে, এতে কোনো দোষ বলে মনে হলো না আমার। কথাটা এতটুকু পর্যন্ত ঠিক ছিল আকি, কিন্তু এখন কিছুই ঠিক হচ্ছে না। ঠিক হচ্ছে না মানে? আপনি কি বলতে চান আঙ্কেল, একটু বুঝিয়ে বলবেন? দেখা কি, তুই আমার ভুল বুঝিস না। তুই অবিবাহিত থাকলে মানা যেত, কিন্তু তুই ডিভোর্সি, আর এদিকে আদ্রিত অবিবাহিত। এই নিয়ে সমাজে কতটা কথা সামনে পড়তে হবে আমাদের, বুঝতে পারছিস? জীবনে তিল তিল করে গড়ে তোলা সম্মান কি করে ধুলোয় মিশে যেতে হয় অল্পতেই। তাও তোর কথা মাথায় রেখে মেনে নিতাম, কিন্তু উপর থেকে তুই কখনো মা হতে পারবি না। এদিকে নিজের বংশধর আজকাল কেই বা না চায় বল। আদ্রিত সাহেলা তো অতি আবেগী, তাই ওসব ভাবছে না, কিন্তু যখন সমাজের সামনে পড়বে তখন হয়তো তাদের ভাবনাও তেমন হবে। এবার তুই বল, সব জেনে শুনেই কি তুই জীবনে দ্বিতীয়বারও ভুল করবি? কথাগুলো আখির বুকে তীরের ন্যায় আঘাত করলো। তবুও পাথর ভঙ্গিতে বসে রয়ে স্বাভাবিক স্বরেই বলল, আমি বুঝতে পারছি আঙ্কেল, আপনি কি বলতে চাইছেন। আপনি চিন্তা করবেন না, আপনাকে নিরাশ করব না আমি। কথাটা বলেই ছুটন্ত পায়ে চলে আসলো নিজ কক্ষে আখি। অতঃপর দরজা লাগিয়ে মুখ চেপে কান্না করে দিল। অনেকক্ষণ যাবৎ আখির জন্য অপেক্ষা করে বিরক্ত হলো আদিত। মেসেজ করলেও জবাব পাচ্ছে না, কল করলেও ধরছে না আখি। এবার মনে বেশ অভিমান জমিয়ে চলে আসলো আখির খোঁজে। আখি শায়লা মির্জার কক্ষে আসলো। নিজেকে যথাসাধ্য স্বাভাবিক রাখার চেষ্টা করেই ওনার সাথে কথা বলতে শুরু করলো। মামুনি। আরে আখিমা, তুই কক্ষে আয়। কিছু দরকার? কোনো অসুবিধা হচ্ছে তোর এখানে?
না মামুনি, তুমি যেখানে সেখানে অসুবিধা কবু হতে পারে আমার। আসলে মামুনি, আমায় এখন চলে যেতে হবে। কি বলিস রে এসব? চলে যাবি মানে? আসলে হঠাৎ বাড়িতে একটা জরুরি কাজ পড়েছে, যেতেই হবে। কি কাজ এমন? আর্জেন্ট কাজ মামুনি, না গেলে না হবে। বলতে পারবো না এখন। কি এমন কাজ তোমার রাখি যে এখনই চলে যেতে হবে? দেখ না অদ্রিত কেমন যাই করছে, তুই একটু বোঝা তো ওকে। না গেলে না হবে না, বলতে পারবো না এখন। বুঝতে পারছেন না আপনারা? প্লিজ মন খারাপ করবেন না, আমি কিন্তু থাকতে পারবো না। আপনার যাওয়াটা জরুরি। কথাটা বলেই আঁখি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটন্ত পায়ে বাইরের দিকে হাঁটা ধরল। হাদি তো পিছু এলো, সাথে শায়লা মির্জাও আসলেন। আঁখি বাড়ি থেকে গাড়ি আনিয়ে নিয়েছে এতক্ষণে। ছুটে গিয়েই গাড়িতে চড়ে বসলো। রাখি, কথাটা শোনো আমার। আঁখি আদিতের ডাক শুনেও না শোনার ভান করলো। আদিত গাড়ির পাশে যাবার আগে গাড়ি ছেড়ে দিল ড্রাইভার। শায়লা মির্জা আর আদিত দুজনেই হতভম্ব হলেন আঁখির উক্ত ব্যবহারে। আদিল বাইরে, এদিকে সে রিহানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। মাও ঘুমিয়ে গেছেন এত সময়। আখির হঠাৎ বাড়িতে চলে আসে, আশ্চর্য হলো শুভ্রতা। ড্রয়িং রুমে বসে সে আদিলের অপেক্ষাই করছিল। আখিকে দেখে অবাকত্ব নিয়ে জিজ্ঞেস করলো তাকে, কি হয়েছে আখি, এভাবে ফিরে আসলে যে, তাও এত রাতে? তুমি না আজকে মির্জা হাউজে থাকতে গিয়েছিলে? কাছে সেই মমতার আশ্রয়কে দেখে আখি হাত তার আবেগ ধরে রাখতে পারল না। ছুটে গিয়েই তাকে জাপটে ধরে কাঁদতে শুরু করলো। কি হয়েছে বোন আমার, এভাবে কাঁদছো কেন? হয়েছে কি বলো? আমার কেউ নেই আপু, আমি কারোর যোগ্য না, কারোর যোগ্য না। কি হয়েছে আখি, বলবে তো? বলো না, মনটা আমার পেরেশানিতে ভরে উঠেছে। বলো কি হয়েছে? আখি শুভ্রতার সাথে নিজের সকল কথাই ভাগ করে থাকে। বর্তমানে শুভ্রতাই তার বিশ্বস্ত সঙ্গ। তাকে মনের ভার ভাগ না করে যেন শান্তিই পায় না আখি। তাছাড়া মনটাও যে আজ ভরে উঠেছে, হালকা করার মাধ্যমটা বেশ জরুরি। তাই সব কিছুই আখি বলে গেল শুভ্রতাকে প্রথম থেকে। সবটা শোনার পর শুভ্রতা কী প্রতিক্রিয়া করবে ভেবেই পাচ্ছে না। কিছু সময় বাকরুদ্ধ থাকার পর এবার বলল, আদৃশ এত কিছু করে গেল, আর তুমি আমাদের বললেও না, চুপচাপ সহ্য করে গেলে। আর আজও তাই করবে বলো? আমাদের না হয় কিছু বলনি, ডক্টর আদ্রির বাবাকে তো বলতে পারতে। আমার মনে হয় ডিভোর্স নিয়ে ওনার সমস্যা তেমন হতো না, কিন্তু ওনার সমস্যা হয়তো বাচ্চা নিয়ে বেশি। তবে তুমি সত্যটা বলে দিতে পারতে যে তুমি সন্তান দানে সক্ষম। বাকিটা ডক্টর আদ্রিককে বলে উনি নিজের বাবাকে বুঝিয়ে নিতেন। এমনটা তো এখন নতুন না যে ডিভোর্সি নারীদের বিয়ে অবিবাহিতর সাথে হচ্ছে না। তোমার এভাবে চলে আসা ঠিক হয়নি। তোমার ডক্টর আদ্রির সাথে কথা বলা উচিত ছিল। না আপু, আমার জায়গায় হয়তো অন্য কোনো মেয়ে হলে এমনটাই করতো, যেমনটা তুমি বলছো। কিন্তু আমি কখনো এমনটা করার কথা ভাবতেও পারি না। আমি মেয়ে হয়ে জন্মেছি তাই বলে এ নয় আমি পায়ের ধুলো বাবা আমায় মাথায় তুলে রাখতো। আমি কেন কারোর নিচে পড়ে থাকবো? নির্দ্বিধায় আমি বলতে পারতাম আমি সন্তান জন্মদানে সক্ষম। ডক্টর আদিত্যের সাথে কথা বলে আঙ্কেলকে আমাদের পক্ষে আনতেও হয়তো সক্ষম হতাম। কিন্তু আমার সম্মানটা কোথায় পড়ে থাকতো আপু, ভাবতে পারছো? আমি কারোর ভালোবাসা ভিক্ষেতে চাই না। সারা জীবন কারোর করুণা বা আর চোখের বাণী সহ্য করে যেতে আমি পারতাম না। আঙ্কেল মেনে গেলেও এ নিয়ে আফসোস ওনার মনে থাকতো ঠিকই। মনে মনে হয়তো দিতেন বরদোয়া। আর নারীদের জীবন সম্পর্কে জানোই তো আপু, বাচ্চা গর্ভে ধারণকৃত সময় অনেক দুর্ঘটনার ফলস্বরূপ জন্মদানের সক্ষমতা হারিয়ে যেতে পারে। তখন যদি আমার সাথেও এমন ঘটে, তখন কে নেবে আমার জীবনের নিশ্চয়তা? কে নিশ্চিত করবে কথাটা যে আঙ্কেল তখন ডক্টর আদিত্যকে দ্বিতীয় বিয়ের জন্য বলবেন না? হয়তো ডক্টর আদিত্য তাতে মানবেন না, কিন্তু আঙ্কেল তো কষ্ট পাবেন মনে। বংশধর না পাওয়ার দোষী সারা জীবন মনে মনে আমাকেই করে যাবেন, যা আমি কখনোই মেনে নিব না আপু। জীবনে অনেক বড় ভুল করেছি, আর না, আত্মসম্মানহীন জীবন আমি মেনে নিতে পারবো না। এমনটা করার থাকলে তো আদৃশের সাথে সংসার করতাম, ওকে ছেড়ে দিতাম না। কিন্তু না, আমার কাছে ভালোবাসার চেয়েও আমার আত্মসম্মান বড়। আত্মসম্মানের বিসর্জন দিয়ে আমি কোনো কিছুই জয় করতে চাই না।
অতঃপর চোখ মুছে নিজেকে সামলিয়ে নিয়ে নিজ কক্ষে চলে গেল আখি। রাতভর আখিকে কল মেসেজ করলো আদিত্য, কিন্তু না, কোনো কিছুরই জবাব পেল না সে। ঘুম উধাও হয়ে গেছে তার চোখ থেকে। ভেতরে শান্তি নামক জিনিসটাও কোথাও রয়ে গেল। সকালে রেডি হয়ে নাস্তা না করে হাসপাতালের দিকে পথ ধরল আদিত্য। বাবা, কথা হয়েছে আখির সাথে? না মা, কলই তো ধরছে না, না মেসেজ সিন করছে। কি হলো আমার মেয়েটার? ও বাড়ি যাবে? না মা, দেখি হাসপাতালে আসে কি না, না হলে বাড়ি যাব। আদিত্য চলে আসলো হাসপাতাল। এসে দেখলো আখি আজ সময়ের আগেই এসেছে। বসে টুকটাক কিছু কাজ করছে। আদিত্য তার কাজের ফাঁকেই তার সাথে কথা বলার চেষ্টা করলো। আখি খুব বিজি, একটু কথা বলবে? আসলে ডক্টর আদিত্য প্রচুর কাজ, ফ্রি হয়ে কথা বলবো। আদিত্য নিরাশ হলেও আখির এমন আচরণে। এমনি যতই কাজ থাকুক না কেন, আখি আদিত্যের সাথে হেসে কথা বলে কথা বলে নেয় অল্প করে হলেও। কিন্তু আজ আদিত্যের মনে হলো আখির তেমন কোনো কাজ নেই, তাও তার সাথে কথা বলতে চাইল না। এমনকি আজ তার মুখে সেই হাসিটাও নেই। আদিত্যের সময় পার হচ্ছে না, কোনো কাজেই মন বসছে না। মনটা শুধু আখির জন্য হানচান করছে তার। কিন্তু আখির সাথে যখনই কথা বলতে যাচ্ছে, আখি তখনই তাকে এটা ওটা বলেই এড়িয়ে যাচ্ছে। বড্ড বিরক্ত লাগছে আদিত্যের সব কিছু। আজ বেশ কয়েকবার বেহার মতো আদিত্য আখির পাশে গেছে কথা বলবে বলে, কিন্তু আখি কথা বলল না, বরাবরের মতোই হেরিয়ে গেল। এবার আবারও আসলো আখির কাছে, কিন্তু এসে দেখলো আখির কেবিনে ডক্টর আনিশা বসে আছেন। আখি তার সাথে বেশ হেসে খেলেই কথা বলছে। আর আদিত্যকে দিল ভারী কাজে চাপের বাহানা। মুহূর্তে গা জ্বলে উঠল আদিত্যের। ছেলে হোক বা মেয়ে, তার আখির জীবনে নিজের সময়ের ভাগটা সে কাউকেই দিবে না। তাই এবার সোজাভাবে হানিশাকে বলল আদিত্য। ডাক্তার আনিশা, আমার ডক্টর আখির সাথে কিছু কথা ছিল, যদি আপনি একটু সুযোগ দিতেন। অতঃপর ডক্টর আনিশা উঠে চলে গেলে আদিত্য আখির পাশে আসতো। কি হয়েছে? তুমি আমাকে ইগনোর করছো কেন? আমি আপনাকে কোথায় ইগনোর করছি? কাজ আছে প্রচুর, তাই কথা বলতে পারছি না। তবে এখন যে ডক্টর আনিশার সাথে গল্প করছিলে, এখন কোনো কাজের চাপ নেই তোমার? হাসপাতালে তো আমি ছাড়া কারোর সাথে তেমন আড্ডা দিতে দেখি না কখনো, আর আজ আমাকেই অদেখা করছো? ফোন ধরছো না, মেসেজ সিন করছো না, কি হয়েছে বলো? কিছু হয়নি, আপনি ভুল ভাবছেন, এমন কিছুই না। আমাকে একজন রোগী দেখতে হবে, এখন যেতে দিন। কথাটা বলেই আখি আদিত্যকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই তাকে এক টানে বুকের সাথে এনে মিশিয়ে নিল আদিত্য। কি অসভ্যতা করছেন আপনি? অসভ্যতা না, এটাকে অধিকারত্ব বলে। কিসের অধিকার? আমি আপনাকে কোনো অধিকার দেইনি। তুমি না দিলেও আমি নিয়ে নেব। আপনাকে সেই সুযোগ আমি কখনো দিব না। আমি আপনাকে ভালোবাসি না ডক্টর আদিত্য। আপনাকে বিয়ে করতে পারবো না। আমার আপনার প্রতি আগের সেই অনুভূতি রয়ে যায়নি। চাইলেও আমি আর তা ফিরিয়ে আনতে পারবো না। চেষ্টা করে দেখে নিয়েছি, আমি ব্যর্থ হয়েছি প্রতিবার। তাই আমি আপনাকে বিয়েও করতে পারবো না। আপনি বরং আমার পেছন না পড়ে থাকলে আমি খুশি হব। বললাম না, পরকালেও পিছু ছাড়বো না। তুমি শুধু আমার আখি, তোমাকে আমাকে ভালোবাসতেই হবে। আমি বাধ্য নই। অতঃপর আদিত্যকে অল্প ধাক্কাতেই নিজের থেকে ছাড়িয়ে চলে গেল সেখান থেকে আখি। আদিত্য তার পিছু আসতে নিলেই হঠাৎ একজন নার্স আসলো সেখানে। স্যার, জলদি চলুন, একটা এমার্জেন্সি এসেছে, আপনাকে দেখতে হবে। আমি ছাড়া আর ডাক্তার নেই? আমি এখন পারবো না, অন্যজনকে দেখো। স্যার, খুব ক্রিটিক্যাল ম্যাটার। ডক্টর আখি একটু আগেই একটা সার্জারি করে বলেছেন আজকে আর কোনো কাজে থাকবেন না উনি। ওনার গুরুত্বপূর্ণ কাজ আছে, চলে যাবেন। ডক্টর মোনায়েমও নেই আজকে, বাকিরাও কাজে আছেন, একমাত্র আপনিই ফ্রি। প্লিজ জলদি চলুন স্যার। আদিত্য দায়িত্ব থেকে কখনো পিছপা হয় না, তাই চলে গেল নার্সের সাথে। আখি হাসপাতাল ছাড়ার সকল ব্যবস্থা করে নিয়েছে। সেখানে সে নিজের সাথে করে আহিলকেও ডেকে এনেছে জরুরি কাজ বলে। এবার কাগজপত্র বাবার হাতে তুলে দিয়ে বলল, আর স্যার বলে আপনাদের সাথে ফর্মালিটি করতে পারবো না। এমনিতে আর ডাকতে আসবো না। এখানে জব নেওয়ার প্রথম আর প্রধান কারণ ছিল তোমাদের পাশে থাকা।
তোমাদের প্রতিদিন চোখ ভরে দেখে নেয়া, ভেবেছিলাম হয়তো তোমাদের মনে আবারও জায়গা করে নিতে পারবো, কিন্তু ভুল ছিলাম আমি। ভুলে গিয়েছিলাম আয়না একবার ভেঙে গেলে তা হাজার জোড়া দাও তবুও ফাটা দাগ থাকে। সম্পর্ক আর বিশ্বাস তো তেমনই হয়, যেখানে আমার কোনো অধিকারই রয়ে যায়নি সেখানে জেদ নিয়ে দম্ভ দেখাতে চাইলাম। আসলেই পাগল আমি, কিন্তু আর পাগলামি করব না। দেরিতে হলেও বুঝতে পেরেছি আমি ব্যর্থ। জীবনে এমন ভুল করেছি যে তার প্রায়শ্চিত্তে জীবন শেষ করে দিলেও কম হবে। আজ বুঝতে পেরেছি আমি সব হারিয়ে ফেলেছি। আমি কাঙাল, আমার কেউ নেই। দিন শেষে আমি একা। আমি এতটাই বাজে আর মানুষ রূপে মিছে অস্তিত্বের অধিকারী একজন যাকে কেউ চায় না, আর যে কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য না। তাই ভাবলাম নাই বা পেলাম কারোর ভালোবাসা, আত্মসম্মান আর জীবনের তিক্ততা নিয়ে যতদিন পারি বেঁচে থাকবো। আর দূর থেকে চাইবো তোমরা খুশি থাকো, কখনো জ্বালাতে আসবো না। আর আমি হাসপাতাল ছাড়ার সিদ্ধান্ত হুট করে নেয়ার আপনাদের আগে জানাতে পারিনি, তাই দুঃখিত। কিন্তু এই হাসপাতালে আমি আর থাকতে পারবো না। পারলে আমার ক্ষমা করে দিও বাবা, ভাইয়া। আমি যে ভুল করেছি তার ক্ষমা হয়তো আমি কখনো পাবো না, তবুও খুব করে চাইবো সব শেষে বলবো অনেক ভালোবাসি তোমাদের। দূরে চলে গেলেও এমন একদিন যায়নি যেদিন ভাবিনি তোমাদের নিয়ে। চলি। মাম্মাম, মাইশা আর দাদু দিদুকে বলো আমি ওনাদের কথা জিজ্ঞেস করেছি, কখনো সামনে পড়বো না। হাসপাতাল ছাড়ার বিষয়ে আমার উপর থেকে সব ফর্মালিটি শেষ করে দিলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ হব। চলি তাহলে। অতঃপর কথাগুলো বলেই আঁখি বেরিয়ে এলো। এতক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে অনুভূতহীনের মতো কথাগুলো বলে গেল। এবার আর নিজেকে হাটকে রাখতে পারল না আঁখি। গাড়িতে উঠেই এবার মুখ চেপে কান্না করতে শুরু করে দিল। হাসপাতালের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, আমাকে ক্ষমা করে দেবেন ডক্টর আদিত্য, কিন্তু আমার কাছে ভালোবাসার ওপর আমার আত্মসম্মানের স্থান। নিজের জীবন গুছিয়ে নিন, দোয়া করব। চলে যাব আপনাদের সবার থেকে অনেক দূরে। অল্প কাজ বাকি, তবে আর আসবো না আপনাদের কাউকে কষ্ট দিতে। আসবো না কারোর জীবনে অভিশাপ রূপে। জন্মস্থান থেকে পাওয়া তিরস্কার, তাচ্ছিল্য আমি কখনো ভুলবো না, আর কখনো পা রাখবো না এই দেশের মাটিতে। নির্দিষ্ট কিছু কাজের সমাপ্তি এ দেশে ও তার মানুষের মায়ায় ত্যাগ করতে বাধ্য করবে আমায়। রাতে আদ্রি শূন্য একটা রুমে ঘুমিয়েছে। সকালে রিদিকা ঘুম থেকে ওঠার আগেই কোথাও যেন বেরিয়ে গেল। সারাদিন অনেক ফোন মেসেজ করেও তাকে পায় না রিদিকা। আদ্রিশকে হারানোর ভয় রূপ ধরে রাখতে আজকের পুরোটা দিন বিভিন্ন ডাক্তারে স্বর্ণাপন্ন হয় রিদিকা, কিন্তু কোনো ফলাফলই পায় না। সবারই একই কথা, ওনারা কিছুই করতে পারবেন না। ভাইরাস খুব তাড়াতাড়ি তার শরীরে ছড়িয়ে গেছে। কোনো পথ্য বা ওষুধ কিছুই পায়নি সে কারো কাছ থেকে। নিরাশ হয়ে ফিরতে হলো তাকে। ফেসবুক, গুগল, কোথাও কোনো উত্তর পেল না। ভাইরাসের আতঙ্ক থেকে নিজেকে বাঁচানোর পেল না কোনো রাস্তা। এদিকে সময়ের সাথে এদিকে শরীরের বেহাল দশা ধরতে শুরু হয়েছে। চামড়া অনেকটাই সংকুচিত হয়ে গেছে পুরো শরীরে, চেহারার দিকটাই বেশি। আজকে ডান হাতে 3টে নখ উঠে গেছে, চোখের পাপড়িগুলো ইতিমধ্যেই পড়ে গেছে। নিজেকে দেখতে নিজের কাছেই কেমন জানি ভয়াবহ লাগছে। হাঁকি আসলেও বাড়িতে সারা রাস্তায় কান্না করেছি, চোখ মুখ শুকিয়ে গেছে অল্প সময়। আজ নিজেকে নিঃস্ব লাগছে বড্ড, পৃথিবী অন্ধকার লাগছে। তাও নিজেকে সামলে নেওয়ার ব্যর্থ এক চেষ্টা করে বিছানায় এসেই গায়ে দিয়ে দিল। চিত হয়ে পড়ে আছে, উভয় চোখের কোণ বেয়ে বেয়ে পড়ছে জল। আদিত্য সার্জারি করে এসেই জানতে পারলো হাঁকি হাসপাতাল ছেড়েছে। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তার। এবার নিশ্চিত হলো হাঁকির সাথে কিছু তো একটা হয়েছে, যার ফলস্বরূপ ও এমনটাই করছে। না, নিজেকে দমিয়ে রাখতে পারলো না। আদিত্য আঁকিকে হারিয়ে যাবার ভয় এবার বেড়ে গেল তার। আঁকি ব্যতীত এখন যেন এক মুহূর্ত নিঃশ্বাস নেওয়া মুশকিল আদিত্যের। হাত দাঁড়ালো না, সোজা আঁকির বাড়ির থেকে রওনা হলো। কিন্তু গাড়িতে ওঠার আগ মুহূর্তেই হঠাৎ ফোন আসলো তার। হারিয়ান মির্জা সাহেব কল করেছেন। ফোন উঠালো সে। হ্যাঁ বাবা, বলো। কোথায় তুই আদ্রিত? কাজ শেষ করে বাড়ি ফিরছিস? জরুরি কথা ছিল। হ্যাঁ বাবা, কাজ শেষ, তবে এখন বাড়ি ফিরবো না, অন্য কোথাও যেতে হবে, এসে কথা বলছি। তা কোথায় যাচ্ছিস? আখির বাড়িতে। ও হঠাৎ করে কেমন জানি বিহেভ করছে, এমনকি হাসপাতালও ছেড়ে দিয়েছে।
আমি ওর বাড়িতে যাচ্ছি। আদ্রিত, তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা, তুই আগে বাড়ি আয়। পরে আসলেও তো হবে বাবা। বাবা থেকে এখন অন্য মেয়ে বড়? এই কেমন কথা বলছো বাবা? আমার জন্য আল্লাহ তাআলার পরেই তোমাদের অবস্থান। এই কথা তুমি কি করে ভাবতে পারো? তবে জলদি চলে আয়। কিন্তু বাবা। আমি কোনো কিন্তু শুনতে চাই না। আদ্রিত, তুই আসছিস কিনা বল। ওকে, আসছি। হুম। আদিত্য বাবার কথায় বাধ্য হয়েই আগে ওনার কাছেই গেল। বর্তমানে নিজ কক্ষের বিছানায় বসে আছেন হারিয়ান মির্জা। পাশে বসিয়েছেন আদিত্যকে। এবার নরম স্বরেই বললেন তাকে, আদ্রিত, তোর বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। আমার মতে তোর বিয়ে করে নেওয়া উচিত। আমি বিয়ে করব বাবা। এ বিষয়ে আমি তোমার সাথে কথা বলবো ভাবছি। দেখো বাবা, আমি তোমার আর মায়ের সাথে বরাবরই ফ্রি হয়ে কথা বলি। আজকেও বলতে চাই, আমি আখিকে পছন্দ করি। কথাটা তোমরা 6 বছর আগে থেকেই জানো। আর আমি বিয়ে করলে ওকেই করব। আদ্রিত, তুই প্রাপ্তবয়স্ক, তাছাড়া প্রতিষ্ঠিত। তোর ওপর বিয়ে নিয়ে নিজের জোর আমি খাটাতে চাই না, কিন্তু আমিও কাউকে পছন্দ করেছি তোর জন্য। রিঙ্কি মেয়েটা মন্দ না, তোকে পছন্দও করে, একসাথে কাজও করেছিস এত বছর। দেখ, আকি তোর অতীত ছিল, আর এমনটা তো জরুরি নয় যে তাকেই আবার জীবনে জড়াতে হবে। কি বলছো বাবা? আর রিঙ্কিকে তো আমি আমেরিকা পাঠিয়ে দিয়েছি। ও কোথা থেকে আসলো আবার? ও আমেরিকায় যায়নি। ও সেদিন ব্যাগপত্র গুছিয়ে বেরিয়েছিল, কিন্তু আমি ওকে আটকাই। ও সব কিছুই বলেছিল আমাকে। তুই আখির জন্য ওর সাথে বাজে ব্যবহার করেছিস, আর তোর মা ওকে পছন্দ করে না, তাই ওকে আমি আলাদা একটা ঘরে ভাড়া রেখেছি, সঠিক সময় দেখে তোর সাথে কথা বলবো বলে। এখানে কথা বলার কি আছে বাবা? আমি ওকে পছন্দ করি না। তাছাড়া আমি এত বছর বিয়ে করিনি শুধু আখির পথ চেয়ে। বিয়ে করলে আমি আখিকেই করব, নয়তো না। দেখ আদ্রিত, তুই টিনেজার না, ম্যাচুরেট একজন ডাক্তার। তোর কাছ থেকে এমন কিছু কীভাবে আশা করা যায়? তুই তো জানিস সমাজে আমি আমার সম্মান কী করে গড়ে তুলেছি। আর তুই কি চাস এক মুহূর্তে সম্মান নষ্ট হয়ে যাক? অবিবাহিত হয়ে একজন ডিভোর্সি মেয়ে বিয়ে করা কতটা অসম্মান হবে ভাবতে পারছিস? তাও মেনে নেওয়া যেত, কিন্তু আকি মা হতে পারবে না। এত কিছু কোনো ছেলে বাবা কেমনে মেনে নেয়? বাবা, এসব কথা তুমি বলছো? সর্বকালের আদর্শ শিক্ষকের মুখে এমন কথা শুনবো আমিও কখনো ভাবিনি। তুমি কখন থেকে নারী পুরুষ ভেদাভেদ করতে শুরু করলে বাবা? সমাজের 8-10টা লোকের মতো নারীদের দেখতে লাগলে কেন বাবা? এমন অনেক পুরুষই তো আছে যারা ডিভোর্সি হয়েও কুমারী মেয়েকে বিয়ে করেছে। তাছাড়া বাবা হতে অক্ষম হলেও টাকার জোরে বিয়ে করে নিচ্ছে। কই, তাদের নিয়ে তো সমাজ কিছু বলে না। তবে এমন কিছু নারীদের ক্ষেত্রে হলে সবাই আঙ্গুল উঠায়। তুমি কবে থেকে এমন লোকদের সমর্থন করতে শুরু করলে? আখি তো তোমার কাছে মেয়ের সমতুল্য ছিল, আর এখন ও মুহূর্তেই পর হয়ে গেল। এটাই হয়তো নিজ আর পরদের মধ্যে তফাৎ থাকে। আখির কোনো দিক নিয়ে আমার কোনো সমস্যা নেই বাবা। আর যেখানে কথা বাচ্চা নিয়ে, তাহলে আমরা দুজনই ডাক্তার। ও সব দিক আমরা দেখে নেব। আর আমার শেষ কথা, আমি যদি বিয়ে করি তবে আখিকেই করব। আদ্রিত, তুই কিন্তু অনুভূতি নিচেই দমে গিয়ে এসব বলছিস। মা বাবা সন্তানেরা খারাপ কখনো চায় না। অবাধ্য সন্তানের পরিণত কি হয় আকিকে দেখে বুঝতে পারছিস? তাছাড়া তুই আকিকে বিয়ে করতে চাইলেও আকি কিন্তু চায় না। আমার মনে হয় না আকি কারোর জীবনের সাথে নিজেকে জড়াতে চাইবার। এত শিওর কিভাবে বাবা তুমি? এর মানে তুমিই আখিকে কিছু বলেছো, তাই ও এমন করছে? হ্যাঁ, বলেছি আমার ছেলের জীবন থেকে সরে দাঁড়াতে বলেছি। ভুল কি বলেছি? এটা তুমি কি করলে বাবা? অবশেষে তুমিও আখিকে কষ্ট দিলে। না জানি কত ব্যথা নিয়ে ঘুরছে মনে। কথাটা বলতে বলতেই আদিত্য ছুটে বাইরের দিকে চলে গেল। আদ্রিত, কোথায় যাচ্ছিস? কথা শোন আমার। সায়দা মির্জার কক্ষে হাসতে নিলে আদিত্য আর আরিয়ান মির্জাকে কথা বলতে দেখে দরজার সামনেই দাঁড়িয়ে যান। এত সময় উনি সব কিছু শুনছিলেন। এবার বেশ রেগে গিয়ে খরকশ গলায় বলে উঠলেন, খুশি হয়ে গেছো তুমি আমার ছেলে আর মেয়েটাকে কষ্ট দিয়ে? কি পেলে তুমি এসব করে? তুমি কি মনে করো তুমি বলবে আর অদ্রিত বিয়ে করে নেবে, তাও তোমার ওই শাকচুন্নি রিঙ্কিকে? আমার ছেলে 6 বছর দেশে আসেনি আখির শোকে। এবার যখন অবশেষে সুখের কিছু ক্ষণ জীবনে আসছিল, তখন তুমি তা করতে পারলে। আজ তোমার সম্মান আমার ছেলের থেকে বড় হলো। শায়লা, তুমি একটু বেশি ভাবছো। প্রেম ভালোবাসা এসব শুধু আবেগ, আর আবেগ দিয়ে জীবন চলে না।
খুব সহজে বলে দিলে না আরিয়ান। একদিন আমার প্রেমে পাগল হয়ে 20 অবধি পান করেছিলে, মনে আছে? তোমার বাবাও আমাদের বিয়ের কথায় এভাবে মানছিলেন না, কারণ আমার পরিবার গরিব ছিল, কিন্তু তোমার জেদের কাছে হার মেনে গেলেন উনি। আর আজ তুমি বলছো এসব শুধু আবেগ। এর মানে কি আমাকে বিয়ে করে এখন তুমি পস্তাচ্ছ? তুমি ভুল ভাবছো। আমি শুধু আমার ছেলের জীবন শুধরাতে চাইছি। হ্যাঁ, নিজের বেলায় সব ঠিক, আর পরের বেলায় ভুল। তবে তুমি যাই করো আরিয়ান, আমার ঘরের বউ তো শুধু আখিই হবে। আর তুমি যদি এখানে বাধা দাও আর এতে আমার ছেলে কিছু হয়, তবে আমি তোমাকে ছাড়বো না, গলায় দড়ি দিয়ে মরবো, এই বলে দিলাম। আখির বাড়িতে ঢুকতেই পারল না আদ্রিত। আখি গার্ডদের বলে দিয়েছে আদিত আসলে যাতে ভেতরে আসতে না দেয়। সরি স্যার, ম্যাম আমাদের বলে দিয়েছেন আপনাকে যাতে ওনার পাশে কোনোভাবেই যেতে না দেই। তোমাদের ম্যামকে বলে দাও আমি কথা না বলে যাব না। স্যার এইমাত্র কল করলাম, ম্যাম ওনার কথায় অটল। আমিও দেখব কিভাবে অটল থাকে। এবার আদিত রাস্তা থেকে জোরে জোরে আখিকে ডাকতে শুরু করলো। হ্যাঁ, এই মনসুর, বাহিরে বেরো। আজ দেখবো কিভাবে কথা না বলো। তোমাকে কথা বলতেই হবে। এই পাগল প্রেমিক তোমার সাথে কথা না বলে কোথাও যাবে না। হ্যাঁ আখি, শুনতে পাচ্ছ তুমি? আমার বাবার কথায় আমাকে পর করে দিতে পারবে তুমি? তুমি কি ভেবেছো আমি তোমার পিছু ছেড়ে দেব? হাদিত এসেছে, আখি বারান্দা দিয়েই দেখেছে। হাদিতের চেঁচানো বাণী স্পষ্ট আখির কানেই আসছে। আখি শুভ্রতার কোলে মুখ গুজে কেঁদেই চলেছে। পাশে জাহানারা রহমান বসে আছেন। আখি ওনাকেও সব কিছু জানিয়েছে। আমি পারবো না মা, আমি পারবো না, আমি পারবো না আমার আত্মসম্মান হারাতে। তুমি প্লিজ দোয়া করো আল্লাহ যাতে আমি আর ওনাকে সঠিক পথ দেখাতে। বেশ খানিকক্ষণ হয়ে গেছে আখি কান্না করে এখন বেশ শান্ত হয়ে মায়ের কোলেই শুয়ে আছে। বাইরে থেকে কম হচ্ছে না হাদিতের চেঁচামেচি, ডেকেই যাচ্ছে আখিকে। এদিকে ঝড় আসছে প্রবল বেগে। আখি আসবে না তো বাইরে, ঠিক আছে, আমিও এখানেই দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না তুমি নেমে আসছো। এখন যাই হয়ে যাক। হাদিত এবার নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকলো সেখানে, আখির কক্ষের পানে তাকিয়ে। মুহূর্তেই নামলো ঝড়, যাকে বলে প্রবল প্রলয়ঙ্কারী। গতকাল বৃষ্টিতে ভেজে হাদিতে হালকা জ্বর এসেছিল, তা জানে আখি। এখন আবারও একটা ঝড় উপর দিয়ে গেলে কি হতে পারে আন্দাজ করে নিতে পারছে। আদিত্যকে এই নিয়ে মনে শুরু হয়েছে আশঙ্কা। আদিত্যের কষ্ট কখনো মেনে নিতে পারে না আখি। ঝড় বেরিয়েই চলেছে। আখি এবার ছুটে গেল বারান্দায়, গিয়ে দেখলেও আদিত্য রাস্তায় দাঁড়িয়ে তার কক্ষের পানেই তাকিয়ে আছে। আখিকে দেখতে পেয়েই মুখে প্রাপ্তির এক হাসি ফুটিয়ে নিল মুহূর্তে। আখি বুঝতে পারল অতিরিক্ত ঝড়ের বেগ তার শরীরকে দুর্বল করে দিতে মরিয়া হয়ে উঠেছে। কক্ষ থেকে এবার শুভ্রতা বলল, আখি, আমার মনে হয় তোমার যাওয়া উচিত। উনি সারা রাত এভাবে বৃষ্টিতে ভিজলে ওনার শরীর খারাপ করবে অনেক, বিপজ্জনক কিছু হতেও পারে। আখি আর কিছুই না ভেবে ছুটে বেরিয়ে গেল। একদমই আদিত্যের সামনে গিয়ে থামল। আমি জানতাম তুমি আসবে আখি। কি শুরু করেছেন আপনি এসব? আপনি ছোট বাচ্চা না যে এমন জেদ ধরে বসে থাকবেন। বৃষ্টিতে এভাবে ভিজলে কি হবে জানেন? তোমাকে না পেলে যে এমনিতেও দুরূহ হবে। তোমার প্রেমে যে আমার এই মন বাচ্চা থেকে অবুঝ। তুমি যে আমার নিঃশ্বাসে মিশে গেছো আখি। একবার হাতটা ধরো, দিশা পাবো। আমি আপনাকে ভালোবাসি না, কতবার বলবো? তোমাকে বাঁচতে হবে না, আমার একার ভালোবাসা আমাদের দুজনের জন্য যথেষ্ট। তুমি প্লিজ একবার হাঁ বলো, বাবাকে আমি মানিয়ে নিব। আঙ্কেল মেনে গেলেও আমি বিয়ে করব না আপনাকে। আপনি চলে যান প্লিজ, আমি আপনাকে ভালোবাসি না। এবার আদিত্য টান দিয়ে আখিকে আবার নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে চেপে ধরল তাকে। আখির বাম হাত নিজের হাতে তুলে বিশ্বাস ও অধিকার সহিত বলল, যদি ভালোই না বাসো তবে এখনো আংটিটা খুলোনি কেন? আমার ভালোবাসার প্রতীক এখনো কেন তোমার শরীরে বিদ্যমান বলতে পারবে? কারণ তুমি আমায় ভালোবাসো আখি। আমার দেয়া ভালোবাসার অংশগুলো তুমি কখনোই নিজ থেকে আলাদা করতে চাও না। সব ভুল, সব মিথ্যে। আমি আপনাকে ভালোবাসি না। এই আংটি না খোলা নিয়েই যদি এত কিছু হয় তবে এই নিন আপনার আংটি, আর চলে যান প্লিজ। আদিত্যকে হালকা ধাক্কা দিয়ে নিচ থেকে ছাড়িয়ে হাতের আংটিটাও খুলে আদিত্যের হাতেই দিয়ে কথাগুলো চেঁচিয়ে বলল আখি, তুমি আংটিটা খুলে দিলে আখি, একটুকু হাত কাঁপলো না তোমার?
আপনাকে ভালোবাসি না, তাই হাত মোটেও কাঁপেনি। এমনটা বলো না আখি, তুমি বিহনে পাগল হয়ে যাব আমি। আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয় এখন তুমি ছাড়া। দয়া করে পর করে দিও না, ভালোবেসে ফেলেছি তোমায় বড্ড।